প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। তাই তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 129 পৃষ্ঠা বের করো। দেখো একদম উপরে লেখা আছে চতুর্ভুজ। তো দেখো প্রথম থেকে কি লেখা আছে, আমরা এই চিত্রগুলোর মধ্যে কি কি মিল ও অমিল খুঁজে পাই। কোন চিত্রগুলো? দেখো এখানে 3টা চিত্র দেওয়া আছে। এই 3টা চিত্রের ভিতরে আমরা কি কি মিল এবং অমিল খুঁজে পাই। আগে আমরা একটু মিল খোঁজার চেষ্টা করি। দেখো এখানে যতগুলা চিত্র আছে প্রত্যেকটারই কিন্তু 4টা করে বাহু আছে। হ্যাঁ, 1 2 3 4 এমন প্রত্যেকটারে 4টা করে বাহু আছে এবং 4টা করে কোণ আছে। তাহলে এটা হচ্ছে মিল। কিন্তু অমিল হচ্ছে, এখানে আমরা যতগুলো চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এখানে প্রথমটা হচ্ছে 4টা বাহু সমান, আর দ্বিতীয়টা হচ্ছে এই বিপরীত বাহু 2টা সমান, মানে এটা সমান, এটা সমান। আর এখানে কি সবগুলো বাহুই কি অসমান, মানে সমান নয়। চলো এখন দেখি এখানে যে ছেলেটা আছে এই ছেলেটা কি বলছে। আমরা দ্বিতীয় শ্রেণীতে চতুর্ভুজ আকৃতি সম্পর্কে শিখেছি। আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে অলরেডি শিখে এসেছি। আমার মনে হচ্ছে 3টি চিত্রই চতুর্ভুজ আকৃতির। তো এই মেয়েটা বলছে চিত্র 3টিরই 4টি বাহু ও 4টি কোণ রয়েছে। হ্যাঁ, আমরা উপরে যে 3টা চিত্র দেখলাম, এই 3টা চিত্ররই কি 4টা করে বাহু আছে এবং 4টা করে কি আছে, কোণ আছে। এই যে এইগুলাকে আমরা বাহু বলি, আর এখানে যে কোণ আছে না, এগুলাকে সব কি কোণ বলি। প্রত্যেকটা দেখছো, এগুলাকে সব কোণ বলা হয়, আর এগুলা সব কি বাহু। তাহলে এখন আমরা দেখব যে চতুর্ভুজ কাকে বলে। একটি আকৃতি যা 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকেই চতুর্ভুজ বলে। কি বলছে আরেকবার পড়ো আমার সাথে। একটি আকৃতি যা 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ তাকে চতুর্ভুজ বলে। ঠিক আছে, তোমাদের বইতে কিন্তু এই সংখ্যাটা দেওয়া আছে। এবার 1 নম্বর দিয়ে দেখো কি লেখা আছে, পাশের চতুর্ভুজ দুইটির মধ্যে পার্থক্য কি। এখানে যে 2টা চতুর্ভুজ আছে, এই 2টা চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি। আমরা পার্থক্য দেখতে পাচ্ছি যে এখানে একটা হচ্ছে 4টা কোণই সমান, আর এখানে কি এই প্রথমটা 4টা কোণ সমান নয়। এখানে 4টা কোণই কি সমান, মানে 4টা কোণই সমকোণ, কিন্তু এইটা 4টা কোণ আলাদা আলাদা। কিন্তু মিল হচ্ছে কি, 4টারই এই 2টারই 4টা করে বাহু আছে, এটা হচ্ছে মিল। এখন মেয়েটা বলছে এগুলোর কোণগুলো লক্ষ্য করি, মানে এই 2টা চিত্র যে কোণ আছে সেই কোণগুলো যে লক্ষ্য করি তাহলে আমরা পার্থক্য খুঁজে পাবো। যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে। যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে কি বলে, আয়ত বলে। এখন আমরা যদি এই 2টা চিত্রের মধ্যে খেয়াল করি, তাহলে দ্বিতীয় যে চিত্রটা আছে এইটার কিন্তু 4টা যে কোণ আছে, এই 4টা কোণই কিন্তু সমকোণ। তো 4টা কোণ সমকোণ মানে সেটা কি হবে, আয়ত হবে। হ্যাঁ, আর যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে আয়ত বলে, তাহলে এটা হচ্ছে আয়ত। আর এটা কিন্তু হচ্ছে মূলত চতুর্ভুজ। আয়তটিকে নিচের চিত্রের মতো করে বিভিন্ন উপায়ে ভাঁজ করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি। আমরা আয়তের মতো একটা কাগজ নিব, নেওয়ার পরে সেই কাগজটাকে আমরা ভাঁজ করে ফেলবো, এভাবে ভাঁজ করে ফেলবো। ভাঁজ করার পরে এবার ভাঁজটাই করে সেই মাঝখান দিয়ে দাগ দিব। দেওয়ার পরে আবার আমরা এই দিক থেকে আরেকটা ভাঁজ করব। তো ভাঁজ করার পরে এখন দেখো একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু একই। একটি আয়তের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি একই। এখন বিপরীত বাহু বললো কোনগুলা, আমরা যদি এই চিত্রের দিকে লক্ষ্য করি, দেখো এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এই 2টা বাহু সমান, আবার এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, মানে এইটা সমান। ঠিক আছে, 2 নম্বর দিয়ে দেখো পাশের চতুর্ভুজ দুইটির মধ্যে কি কি মিল ও অমিল আছে তা খুঁজে বের করি। এই যে পাশে যে 2টা চিত্র আছে, তোমরাই দেখো এই 2টা চিত্র কি এক, 2টা চিত্র কিন্তু 2 রকম, কিন্তু এখানে মিলও আছে আবার অমিলও আছে। কেমন, এখানে দেখো যে এইটার ক্ষেত্রে আমাদের কোণগুলা সবগুলা কি সমান,
এইটারও কি কোণগুলো সব সমান, ঠিক আছে। তাহলে দুইটারই কোণ কিন্তু সমান এবং দুইটারই 4টা করে বাহু আছে। এই যে 1 2 3 4, 1 2 3 4। এখন অমিল কোনটা? অমিল হচ্ছে এইটা দেখতে যেমন, এটা কিন্তু তেমন না, এটা একটু আলাদা। তাহলে চলো এই ছেলেটা কি বলছে, আমি কিছু মিল খুঁজে পেয়েছি, চতুর্ভুজ দুইটির কোণগুলো সমকোণ। এখানে যে দুইটা চতুর্ভুজ আছে প্রত্যেকটারই কি কোণ হচ্ছে সমকোণ। সমকোণ হচ্ছে এমন সোজা হয়, হ্যাঁ, এমন সোজা সোজা দাগ হলে সেগুলোকে কি বলে? সমকোণ। তার মানে কি চতুর্ভুজ দুইটির কোণগুলো সমকোণ এবং বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যের সমান। বিপরীত বাহু কি? এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা, এইটার বিপরীত বাহু হচ্ছে এইটা। তাহলে এইটার বিপরীত বাহু এইটা, এইটার বিপরীত বাহু এইটা, ঠিক আছে। এবং দুইটি চিত্রই কি আয়ত। এবার দ্বিতীয় চতুর্ভুজটিকে নিচের চিত্রের মতো করে ভাঁজ করে বাহুগুলোর দৈর্ঘ্য লক্ষ্য করি। এখানে দেখো আমরা এই দ্বিতীয় চিত্র যেমন সেমন করে একটা কাগজ কেটে নিব, নেওয়ার পরে এই কাগজটাকে মাঝখান দিয়ে আমরা ভাঁজ করব, এইদিকে ভাঁজ করব একবার আর এইদিকে একবার ভাঁজ করব। ভাঁজ করে তখন দেখা গেল আবার এই দিক থেকে আরেকটা ভাঁজ করে দেখব, যদি চারিপাশ মিলে যায় তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কী হবে? সমান হবে। যেমন এই মেয়েটা বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। যে আয়তের 4টি বাহুর দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে। যে আয়তের 4টি বাহুর দৈর্ঘ্য একই তাকে কি বলে? বর্গ বলে। তাহলে বর্গ কাকে বলে? যে আয়তের 4টি বাহুর দৈর্ঘ্য একই তাকে বর্গ বলে। এবার সকল বর্গই কি হবে? আয়ত। সকল যে বর্গ আছে প্রত্যেকটা বর্গই কি হবে? আয়ত হবে। এবার 3 নম্বরে লেখা আছে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে যে বস্তুগুলোর তল আয়তাকার বা বর্গাকার তা বের করি এবং কারণ ব্যাখ্যা করি। এখানে যে চিত্রগুলো আছে না, এই চিত্রগুলো থেকে কোনটা বর্গাকার এবং কোনটা আয়তাকার সেটা বের করতে হবে এবং তার কারণটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে আমাদের যে চিত্রগুলো আছে তার মধ্যে এই যে আমরা প্রথম যে এটাকে দেখতে পাচ্ছি, যে এটা প্রথম যেটাকে আমরা গোল করলাম, এটা হচ্ছে একটা চকলেট বার। এটা দেখো, এটা দেখতে আমাদের উপরে যে চিত্র ছিল তার ভিতরে কোনটা? এটা হচ্ছে একটা আয়তাকার, কারণ এই বিপরীত বাহুগুলো কি? এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান ও সমান্তরাল। তারপরে আমরা যদি এইটার দিকে খেয়াল করি, এটার দিকে খেয়াল করলেও দেখা যাচ্ছে যে এটা কি এর 4টা বাহুই হচ্ছে সমান। তাহলে এটা হচ্ছে বর্গাকার, এটা হচ্ছে আয়তাকার আর এটা হচ্ছে বর্গাকার। যেমন এখানে আমরা একটা বই দেখতে পাচ্ছি না, এই বইটা কিন্তু আয়তাকার, কারণ এখানে এই বাহু আর এই বাহু সমান আর এখানে এই বাহু আর এই বাহু সমান, ঠিক আছে। বিপরীত বাহু যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে আয়তাকার। আর ক্যারাম বোর্ড যেটা দেখতে পাচ্ছি, এই ক্যারাম বোর্ডটা 4টা বাহুই কিন্তু সমান, এই 4টা বাহুই সমান, এই বাহুটাও যেমন এই বাহুটাও তেমন। এবং 4টা বাহু সমান হলে কি হবে? সেটা হচ্ছে বর্গাকার। তো এবার 4 নম্বর দিয়ে দেখো নিচে লেখা আছে আয়তগুলোতে গোল দাগ দিই। কোনটা আয়তাকার সেটাকে কি করতে হবে? গোল দাগ দিতে হবে। তাহলে এখানে তোমরাই বলো তো, এইটা ওরা একটা কিন্তু গোল করে দেখে দিয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে আয়তাকার। তার মানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আয়তাকার। আর কোনটা হতে পারে? এই যে একটা আছে, এই যে এইটা হচ্ছে আয়তাকার। তাহলে এইটা কি? এখানে যেটা আছে এটা হচ্ছে বর্গাকার, যার 4টা বাহুই সমান, সেটা হচ্ছে বর্গাকার। আচ্ছা, এবার 5 নম্বর দিয়ে দেখো যে চিত্রটি চতুর্ভুজ তার বাম পাশে টিক চিহ্ন দিই। চতুর্ভুজ, এখন কিন্তু আয়ত আর বর্গ বলা হয়নি, এখন বলছে যে এটা চতুর্ভুজ, মানে যে 4টা বাহু আছে তাকে আমরা টিক চিহ্ন দেব। যদি এগুলো আয়ত বা বর্গ হয় তবে চিত্রের ডান পাশে লিখি। চিত্রের ডান পাশে আমরা লিখব আয়ত অথবা বর্গ, কিন্তু চতুর্ভুজ হলেই সে টিক চিহ্ন দেবো, কিন্তু আয়ত আর বর্গ হলেই তার সেখানে নামগুলো লিখব। আচ্ছা, প্রথম যেটা আছে এটা দেখো তো 4টা বাহু আছে না, এই যে 4টা বাহু, এই 4টা বাহু থাকা মানে সেটা চতুর্ভুজ, তার মানে এখানে একটা টিক চিহ্ন দেব। কিন্তু এটা কি আয়ত বা বর্গ হতে পারে?
না, এটা কিন্তু চতুর্ভুজ, কিন্তু আয়ত বা বর্গ কোনোটাই নয়। এবার এটা কিন্তু নয়, কারণ এটা হচ্ছে বাহু নয়, 4টা বাহু কিন্তু না। এখন এইটা দেখো, এখানে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে এই বাহুটার এই বাহুটা সমান আর এই বাহুটার এই বাহুটা সমান। যখন বিপরীত বাহুগুলো সমান হবে তখন সেটাকে আমরা কি বলবো? আয়ত বলবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আয়ত, এটাকে নাম লিখতে হবে আয়ত। তারপরে এটা বলো তো, এটা কি? এটা দেখো 1 2 3 4, 4টা বাহু আছে, তার মানে এটা চতুর্ভুজ, কিন্তু এটা আয়তও না বর্গও না, কিন্তু আয়ত হলো বা চতুর্ভুজ হলে সেটাকে আমরা টিক চিহ্ন দিব। তারপরে এটাও কিন্তু চতুর্ভুজ, কিন্তু এটা কি? এটা হচ্ছে দেখতে কি বর্গের মতো না, 4টা বাহুই সমান, তাই এটার নাম হবে বর্গ। তারপরে এটা কি? আয়ত। তারপর দেখো এটা কিন্তু 1 2 3 4 5 6টা বাহু আছে, তার মানে এটা কি? চতুর্ভুজ নয়। এবার তাহলে এটা কি? এটাও চতুর্ভুজ, কিন্তু এটা দেখতে কি আয়তের মতো, তাহলে এটা আয়ত।